নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া খুব সহজ, কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি রক্ষা করা কতটা কঠিন। ভোটের প্রচার চলাকালীন বলা হয়েছিল এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয় 1 মে 3,000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। রাজ্যের যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা পাচ্ছেন তারা অন্নপূর্ণা ভাণ্ডারে পাবেন 3,000 টাকা। বিশাল বাজেটের ঘোষণা, বড় বড় ফ্লেক্স আর কোটি কোটি টাকার বরাদ্দের প্রতিশ্রুতি। কিন্তু বাস্তবে এখন কি দেখা যাচ্ছে? বিধানসভায় বাজেট বরাদ্দ হয়েছে ঠিকই 36,000 কোটি টাকা, কিন্তু ফর্ম জমা দেওয়ার কয়েক মাস পেরিয়ে গেলেও হাজার হাজার মহিলা ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকাও পাননি। ক্ষোভে ফুটছেন উপভোক্তারা। কোথাও বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ, তো কোথাও স্থানীয় প্রতিনিধিদের ঘিরে তর্ক বিতর্ক চলছে। প্রশ্ন হচ্ছে, 12 পাতার দীর্ঘ ফর্ম পূরণ, একাধিক নথিপত্র জমা দেওয়ার পরেও কেন সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না? গন্ডগোলটা ঠিক কোথায়? কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রিটেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। নমস্কার, আমি ঋষিতা। স্পষ্ট কথায় কষ্ট কি এর নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত। প্রথমে আসা যাক সাধারণ মানুষের অভিজ্ঞতার কথায়। আপনি যদি বিভিন্ন জেলার সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে তাকান তবে দেখবেন ছবিটা বেশ উত্তপ্ত। কোচবিহারের মেখলিগঞ্জ থেকে শুরু করে বাঁকুড়ার মেজিয়া, সব জায়গায় একই ছবি। মহিলারা অভিযোগ করছেন যে সরকারের তরফ থেকে নির্দিষ্ট সময়ে আবেদন জমা নেওয়ার পরেও আশ্বাস দেওয়া হয়েছিল যে খুব দ্রুত টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছাবে, কিন্তু মাস পেরিয়ে গেলেও ব্যাংক স্টেটমেন্ট কিন্তু শূন্যই থেকে গেছে। ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ যখন স্থানীয় পুরপ্রধান বা সরকারি দপ্তরে যোগাযোগ করছেন, তখন সেখান থেকে উত্তর আসছে, আমাদের হাতে কিছু নেই, সবটাই ওপর মহলের বিষয়। কিছু ক্ষেত্রে তাদের খারাপ ব্যবহারেরও সম্মুখীন হতে হচ্ছে। এবার আসি মূল টেকনিক্যাল জায়গায়, কেন এত টানাপোড়েন? প্রথমে বলা হয়েছিল যোগ্য সকল নারী এই প্রকল্পের সুবিধা পাবেন, কিন্তু পরবর্তীতে যখন আবেদন প্রক্রিয়া শুরু হলো তখন কি দেখা গেল 12 পাতার একটা বিশাল ফর্ম পূরণ করতে হচ্ছে। প্রান্তিক ও গ্রামের সাধারণ মানুষ, তাদের জন্য এত তথ্য প্রদান করা এমনিতেই খুব জটিল। ক্ষমতায় আসার আগে কিংবা এই স্কিম বা প্রকল্প চালুর সময় যে শর্তগুলোর কথা বিস্তারিত বলা হয়নি, পরবর্তীতে দেখা গেল সেই তালিকায় যুক্ত হয়েছে একাধিক ছাঁটাই নীতি। প্যারা টিচার, আশাকর্মী কিংবা বিভিন্ন সরকারি সহায়তামূলক কাজে যুক্ত অনেকেই এই তালিকা থেকে বাদ পড়ছেন। প্রশাসনের দাবি, সবাই পাবে, মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার যারা পাবে তারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। হ্যাঁ বলেছিলাম, অবশ্যই বলেছিলাম, কিন্তু তখন তো জানতাম না। যখন আমি মন্ত্রী ছিলাম তখন তো জানতাম না যে তৃণমূল সরকার যে পুরুষদেরকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিচ্ছে, যারা আমাদের নাগরিকই নন, বাংলাদেশের নাগরিক, তাদেরকে টাকা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত কড়া যাচাই বাছাইয়ের পরেও যারা 100% যোগ্য বলে প্রমাণিত হলেন, তাদের টাকা কেন আটকে থাকছে? এ বিষয়ে আবার প্রশাসনের দিক থেকে নানা রকমের যুক্তি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, পঞ্চায়েত ও বিডিও স্তরে পর্যাপ্ত ডাটা এন্ট্রি অপারেটর বা সরকারি কর্মী না থাকায় নথি আপলোড করতে সময় লাগছে। কিছু দায়িত্বশীল প্রতিনিধি আবার বলছেন,
সরকার নতুন গঠন হয়েছে মাত্র 2-3 মাস, প্রকল্পটির বয়সও মাত্র 2-3 মাস। এত দ্রুত কোটি কোটি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াটা একটু কঠিন, তাই সময় লাগছে আর কি। অন্যদিকে শীর্ষ নেতৃত্বের দাবি ইতিমধ্যেই ফান্ড রিলিজ হয়ে গেছে, সামান্য কিছু টেকনিক্যাল ত্রুটি রয়েছে যা দ্রুত সমাধান করে যোগ্যদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু ভেবে দেখুন, সরকারের প্রশাসনিক ঢিলেমি বা টেকনিক্যাল ভুলের মাসুল কেন গুনবেন একজন প্রান্তিক মানুষ? অনেকে মনে করতে পারেন এই সামান্য টাকা আটকে গেলে এমন কী বা ক্ষতি হবে, কিন্তু বাস্তবে এর প্রভাব কিন্তু গভীর। গ্রামের বহু মহিলা বা প্রান্তিক পরিবার লক্ষ্মীর ভাণ্ডারের ওপর ভিত্তি করে ছোটোখাটো আর্থিক পরিকল্পনা করেছিলেন। কেউ হয়তো এই হাঁস মুরগি পালনের জন্য ক্ষুদ্র ঋণ নিয়েছিলেন, কেউ ছেলে বা মেয়ের গৃহশিক্ষক বা ওষুধের খরচের সংস্থান ভেবেছিলেন এই টাকাটা বা এই সহায়তাটা। এখন অন্নপূর্ণা ভাণ্ডারের এই টাকা নির্দিষ্ট সময়ে না পৌঁছানোর ফলে তারা ক্ষুদ্র ঋণের যে কিস্তি সেটা মেটাতে পারছেন না। পাওনাদারদের থেকে প্রতিনিয়ত তাদের কথা শুনতে হচ্ছে। আপনারা জানেন এই পাওনাদাররা ভালো ভাষায় এসে টাকা চান না, টাকা না পেলে অপমান করেন, আর বেশিরভাগই মহিলারাই এই ঋণ নিয়ে থাকে। যারা এখনো টাকা পাচ্ছেন না, প্রশাসন তাদের বলছে একটু ধৈর্য ধরুন। কারো আর্থিক সংকটের মুহূর্তে তাকে এই নীতি বাক্য শোনানো বা এই একটু ধৈর্য ধরুন বলা কতটা বাস্তবসম্মত? খিদে পাওয়া মানুষকে যেমন রান্না হচ্ছে বলে বসিয়ে রাখা যায় না, ঠিক তেমনই আর্থিক প্রয়োজনে বিলম্বিত সাহায্য প্রায় অকার্যকর সহায়তার মতোই। এত কিছুর পরেও কতগুলো বড় প্রশ্ন থেকে যায়। বাজেটের টাকা কোথায় গেল? যদি প্রশাসনিকভাবে টাকা অলরেডি বরাদ্দ হয়ে থাকে, তবে বিগত 3-4 মাসের যে টাকা যোগ্য উপভোক্তারা পাননি, সেই টাকা কি তারা বকেয়া হিসেবে একসাথে পাবেন, নাকি সেই অর্থ মাঝপথেই হাওয়া হয়ে যাবে? আর যেসব সাধারণ মানুষ সরকারি দপ্তরে নিজেদের নাম বা আবেদনের স্ট্যাটাস জানতে যাচ্ছেন, তাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করা হচ্ছে তো? রাজনীতি, দলবদল আর পাল্টাপাল্টি দোষারোপের শেষমেশ কিন্তু বিপদে পড়েন এই সাধারণ মানুষই, যারা প্রতিশ্রুতির ওপর ভরসা করে একটু আশায় বুক বাঁধেন। আপনাদের এলাকার পরিস্থিতি কি? আপনি বা আপনারা এই প্রাপ্য সহায়তা বা এই প্রকল্পের সুবিধা কি সঠিকভাবে পাচ্ছেন, নাকি আপনাদের এলাকাতেও একই সমস্যা তৈরি হয়েছে? আপনাদের মতামত এই বিষয়ে অবশ্যই জানান। আপনাদের এলাকায় কি ঘটছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।